তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রথম প্রতিবন্ধকতা ছিল পঞ্চদশ সংশোধনী 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 13th অ্যামেন্ডমেন্টকে বিলুপ্ত করা হয়। 13th অ্যামেন্ডমেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রচলন যার মাধ্যমে করা হয়েছিল সেটা হচ্ছে 13th অ্যামেন্ডমেন্ট। সুতরাং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 13th অ্যামেন্ডকে বিলুপ্ত ঘোষণা করা হলো। হাইকোর্ট ডিভিশন কদিন আগে যে জাজমেন্ট দিলেন পঞ্চদশ সংশোধনীর বিষয়ে, সেখানে তিনি তার অনেক অবজারভেশনের মধ্যে ফাইন্ডিংয়ের মধ্যে একটা ফাইন্ডিংস হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর যে বিলুপ্ত করা হয়েছিল সেটা আনকনস্টিটিউশনাল, এবং সেটার পক্ষে তিনি হাইকোর্ট যেটা যুক্তি দেখিয়েছিলেন যে 13th অ্যামেন্ডমেন্ট যেটি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে নির্বাচন পরিচালনা করা, সেই ব্যবস্থাটা এমনভাবে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের মানুষের মধ্যে ঢুকে গেছে যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে, সুপ্রতিষ্ঠিত করে। সুতরাং এটি সংবিধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, বেসিক পিলার অফ দ্য কনস্টিটিউশন। এই প্রেক্ষাপটেই 15দশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল সেটাকে অসাংবিধানিক বলা হয়েছে। সুতরাং একটা যে আমি বলবো যে ব্যারিয়ার ছিল, সেই ব্যারিয়ার থেকে আমরা পেরিয়ে এলাম। আর একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাপিল ডিভিশন ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক বলে একটা রায় দিয়েছিল, যেটার বিরুদ্ধে রিভিউ পেন্ডিং আছে। রিভিউতে যদি অ্যাপিল ডিভিশন আগের যে রায় দিয়েছিল যে ত্রয়োদশ সংশোধনী অবৈধ, সেটাকে যদি অন্যরকম ভিন্ন রায় দেওয়া হয় এবং সেখানে যদি রিভিউতে বলা হয় যে ত্রয়োদশ সংশোধনী বৈধ, তবে এটা স্বয়ংক্রিয়ভাবে কনস্টিটিউশনে আবার ফিরে আসবে। ফলে নতুন কোনো আইনের প্রয়োজন নেই, নতুন করে সংশোধনে এটাকে স্যাংশন দেওয়ার প্রয়োজন নেই, এটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের কনস্টিটিউশনের মধ্যে চলে আসবে, আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে আবার ফিরে আসব। সুতরাং আইনি জটিলতা খুব একটা আছে বলে আমি মনে করি না। তত্ত্বাবধায়ক সরকার যে মুহূর্তে চলে গেল, বিলুপ্ত করা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেদিন থেকে আমি বলবো যে বিগত সরকার স্বৈরাচার হওয়া আরম্ভ করলো। তারা স্বপ্ন দেখা শুরু করলো যে চিরস্থায়ী ব্যবস্থায় তারা ক্ষমতায় থাকবে। সুতরাং সেক্ষেত্রে গণতন্ত্র যেমন পর্যুদস্ত হলো, তেমনি স্বয়ংক্রিয়ভাবেই অটোক্রেসি বা স্বৈরতন্ত্রের জন্ম লাভ করলো, এবং আমাদের সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ব্যুরোক্রেসি এবং সমস্ত যে নিরাপত্তা বাহিনীতে যারা আছে তাদের যে ডিসিপ্লিনারি ফোর্স হিসেবে তারা প্রতিষ্ঠিত ছিল, সেটার আবরণ সম্পূর্ণভাবে ভেঙে যাওয়া শুরু করলো। আমরা নৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হলাম, এবং এটার একমাত্র কারণটি হচ্ছে যে চিরস্থায়ীভাবে ক্ষমতার একটা যে রাস্তা বিগত সরকার পেয়ে গেছিল, তার ফলে এই সমস্ত বিপর্যয় সৃষ্টি হয়েছিল। যেটা খুব বেসিক যে প্রয়োজনগুলো ছিল আমাদের, সেটা হচ্ছে প্রথম হচ্ছে 7ক 7খ, এই দুটোকে বাতিল ঘোষণা করা হলো। একটি হচ্ছে এক্সটার্নাল ইউজারপার অফ পাওয়ার, যদি অসাংবিধানিকভাবে ক্ষমতায় কেউ আসার চেষ্টা করে এবং তার যে ফলাফল সেটা 7এর কতে ছিল। 7এর খতে ছিল যে ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে আর নতুন কোনো সংযোজন করা যাবে না। পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার যে নীতি ছিল, বিধান ছিল, সেটাকে অবলুপ্ত করলো হাইকোর্ট, সেটাকে আনকনস্টিটিউশন বলল। আর একটা হচ্ছে রেফারেন্ডাম, গণভোট। 142 ধারায় যে গণভোটের বিধান ছিল, গণভোট হচ্ছে প্রথমে সংসদ যদি মনে করে কনস্টিটিউশনের কোনো পরিবর্তন করবে, তবে 2/3 মেজরিটি দিয়ে সংশোধন করবে, তারপর সেটা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়, এবং তারপরে যদি রাষ্ট্রপতি সম্মতি দেন বা না দেন, যাই হোক 7 দিনের মধ্যে, তো সেই ক্ষেত্রে বিষয়টা জনগণের কাছে চলে যাবে, ভোটের আকারে চলে যাবে। এবং সেটা এই অতীত থেকে ছিল এই কারণেই যে গণভোট হচ্ছে মানুষের, আলটিমেটলি বাংলাদেশের কনস্টিটিউশনের 7 ধারায় বলে দেওয়া আছে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা জনগণের। কনস্টিটিউশনের সমস্ত যে বিধানগুলো আছে সেটা জনগণের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। এখন যদি কোনো
সিদ্ধান্ত পরিবর্তন হয় কনস্টিটিউশনের, সেটার জন্য জনগণের একটা বক্তব্য থাকে। সেই জন্যই গণভোটের ব্যাপারটা করা হয়েছিল, কিন্তু বিগত সরকার গণভোটের বিধানটা অবলুপ্ত করে দিয়েছিল, যাতে করে তাদের কাছে জনগণকে না আসতে হয়। জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছিল এবং তারা এটাকে কোনো রকম কনসিডারেশন নিচ্ছিল না। হাইকোর্ট ডিভিশন এই যে জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টে গণভোটকে আবার পুনর্বহাল করেছেন এবং গণভোট সংক্রান্ত যে সংশোধনী ছিল সেটাকে অসাংবিধানিক বলা হয়েছে, সুতরাং গণভোট ফিরে এলো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে হাইকোর্ট ডিভিশন যে বলে দিলেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী ফিরে এসছে, এটার একটা বিশেষ ইমপ্লিকেশন আছে, একটা বিশেষ গুরুত্ব বহন করে। এটা আমরা প্রথম স্তর পার হয়ে এসেছি, সুতরাং পঞ্চদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিষয়টা ছিল সেটার থেকে এক স্তর আমরা পার হয়েছি, এই কারণেই যে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকারের পথে চলে আসছি বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে অ্যাপিডিভিশন থেকে যে রায়টা আমরা কাঙ্ক্ষিত রায়, সেটা আসার সাথে সাথে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে সক্রিয়ভাবে প্রবেশ করব। এখন দাঁড়াচ্ছে হচ্ছে হাইকোর্ট ডিভিশন পঞ্চদশ সংশোধনীর শুধুমাত্র 4টা বিশেষ বিধানকে রহিত করেছেন, আনকনস্টিটিউশনাল বলেছেন। বাকিগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয়, সেগুলো আগামী সংসদের কাছে ছেড়ে দিয়েছেন, বিকজ মোরাললেস সেগুলো সবকটি হচ্ছে রাজনৈতিক বিষয়বলী। যেমন ধরেন শেখ মুজিবুর জাতির পিতা থাকবেন কি থাকবেন না, তার প্রতিকৃতি থাকবে কি থাকবে না, আরও বাঙালি জাতীয়বাদ থাকবে কি বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়বাদ, সেই বিষয়গুলো অত গুরুত্ব বহন করে না জেনারেলি, বিকজ এগুলো মানুষের ভোটের সাথে সম্পর্কিত না। এগুলো রাজনৈতিক ব্যাপারে, যেটা পরবর্তীকালে সংসদ মনে করবেন সেইভাবেই সেগুলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেগুলো তাই পরবর্তী সংসদের কাছে ছেড়ে দিয়েছে, কারণ যারা আসবেন সংসদে আগামী দিনে যারা আসবেন, তারা প্রত্যেকে জনগণের মনোনীত প্রতিনিধি হবেন এবং ইলেক্টেড কোন পার্টির থেকে হয়েছে বড় কথা না, যারাই সংসদে যাবেন ধরে নেওয়া হবে তারা তাদের কনস্টিটিউয়েন্সির থেকে একজন ব্যক্তিকে প্রতিনিধিত্ব করার অধিকার দিয়েছেন এবং সেই অধিকার বলেই তারা এই রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে পারছেন। আজকে অ্যাপিডিশন যে সামনে যে প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত, ত্রয়োদশ সংশোধনীকে যেটা ইতোপূর্বে অ্যাপিডিশন অসাংবিধানিক বলেছিল, আজকে যদি রিভিউতে এই বিষয়টাকে সমাধান হয়ে যায় এবং আজকে যদি অ্যাপিডিশন ঘোষণা দেন যে ত্রয়োদশ সংশোধনী কনস্টিটিউশনাল ছিল, সাংবিধানিক ছিল, তবে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এইটার কনস্টিটিউশনের মধ্যে প্রবেশ করে যাবে। প্রবেশ করার সাথে সাথে তখন কনস্টিটিউশনাল একটা বিধান কার্যকরী হয়ে যাওয়ার সাথে সাথে সরকারের উপর এটা বাধ্যবাধকতার সৃষ্টি হয়। সুতরাং আজকে সংসদ না থাকায় যদি ত্রয়োদশ সংশোধনী থাকতো, তবে সেক্ষেত্রে সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রতিপালিত হতো। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার প্রতিপালিত হয়ে থাকে, তবে যারা এখন সরকারের মধ্যে আছেন তাদেরকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যেতে হলে কতগুলি কোয়ালিফিকেশন বলে দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ত্রয়োদশ সংশোধনীতে বলে দেওয়া হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন। সেখানে প্রথমে বলে দেওয়া হয়েছিল যিনি ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস আছেন তাকে প্রস্তাব দিতে হবে। তিনি যদি প্রস্তাবে সম্মত না হন, তবে তার আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন তার কাছে প্রস্তাব যাবে। তিনি যদি প্রস্তাবটি না গ্রহণ করেন অথবা তেমন কোনো প্রধান বিচারপতি যদি না পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অ্যাপিল ডিভিশনে, সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে বিচারপতির মধ্যে যিনি জ্যেষ্ঠ আছেন, তাকে প্রস্তাব দেওয়া হবে। তিনি যদি প্রস্তাব গ্রহণ না করেন অথবা তেমন কোনো ব্যক্তিকে যদি না পাওয়া যায়, তবে সবার যে পছন্দের একজন ব্যক্তিকে প্রস্তাব দেওয়া হবে। রাষ্ট্রপতি প্রস্তাব দেবেন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য। সেরকমই যদি না পাওয়া যায়, তবে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এই হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা হতে হলে তার বয়স অনূর্ধ্ব 72 বছর হতে হবে। অর্থাৎ 72 বছরের অধিক কোনো ব্যক্তি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা হতে পারবেন না।
কিন্তু এই আমাদের বর্তমান কাঠামোতে অনেক উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা সহ ৭২ বছরের বেশি। সেই একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে। তৃতীয়ত যেটা আছে যে এটা যদি এই ব্যবস্থা যদি কনস্টিটিউশনের মধ্যে সামগ্রিকভাবে প্রবেশ করে, আর একটা বাধ্যবাধকতা আছে যে ১৫ দিন, সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে আসতে হবে। দিস এ কম্পালসারি রিকোয়ারমেন্ট। ১৫ দিনের বা সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে সমস্ত উপদেষ্টাদেরকে নিযুক্ত হতে হবে। তবে সেই নিযুক্ত তো হতে হবে সংবিধানে যে কাঠামোর কথা বলা আছে সেভাবেই, এবং সেখানে ৫৮ গতে বলে দেওয়া আছে যে এই যারা উপদেষ্টা হবেন তাদের কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন কী কী হবে। সেখানে কোয়ালিফিকেশনের মধ্যে অনেকগুলির মধ্যে বলে দেওয়া আছে যে তার সংসদ সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা থাকে বা যে অযোগ্যতা থাকলে সংসদ সদস্য হওয়া যায় না, সেগুলো মেনে রেখে একজনকে তত্ত্বাবধায়কের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া যায়। তার বয়স কোনো ক্রমেই ৭২ বছরের বেশি হতে পারবে না। তিনি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী হতে পারবেন না, অথবা কোনো তার রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কোনো কর্মীও হতে পারবেন না, এবং তাকে একটা আন্ডারটেকিং দিতে হয় যে তিনি সামনে ইলেকশনে তিনি দাঁড়াবেন না। অর্থাৎ তাকে নির্দলীয় হতে হবে, এবং তাকে এমন ব্যক্তি হতে হবে যার মাধ্যমে ইলেকশন যে হবে, সামনে ইলেকশন হবে, সেই ইলেকশনে কোনো রকম আনফেয়ার কোনো কাজের যেন সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় আছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি ফিরে আসে, তবে তাদের কাজ কিন্তু শুধু ইলেকশন নিয়ে, তারা কিন্তু তারা কোনো পলিসি ডিসিশন নিতে পারে না গভর্নমেন্টের। সুতরাং এই যে সংস্কার বলেন, অন্যান্য যে ব্যবস্থায় আজকের দিনে যারা সরকারে আছেন, যারা ব্যবস্থা নিচ্ছেন, সংস্কারের ব্যবস্থা নিচ্ছেন, তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে এবং এই সরকার যদি সে তখন কনভার্ট হয়ে যায়, যেটা আইন অনুযায়ী সেটা বিলীন হয়ে যাওয়ার কথা, অথবা এমনভাবে এই সরকারের থেকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হতে হবে নিয়ম মেনে, সেই নিয়ম মেনে চললে তবে তাকে কোনো ডে টু ডে অ্যাফেয়ার ছাড়া এবং ইলেকশন প্রক্রিয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা তিনি নিতে পারবেন না, এবং আর্টিকেল 123 অনুযায়ী নির্বাচন তারা নিয়োগ প্রাপ্তির 90 দিনের মধ্যে তাদেরকে নির্বাচন দিতে হবে। সুতরাং এই ব্যবস্থাগুলো তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আছে। যদি এই তত্ত্বাবধায়ক সরকার যদি উজ্জীবিত হয়ে যায় এবং কনস্টিটিউশনের মধ্যে এটা যদি সাংঘাতিকভাবে চলে আসে, তখন সবাইকে চিন্তা করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসাটা জরুরি কিনা। যদি জরুরি হয়ে থাকে, তখন নিয়ম এই ধরনের যে বিশেষ কতগুলি বিধান আছে সেগুলো নিয়ম মেনে সেটা করবেন কিনা। তো যেহেতু তত্ত্বাবধায়ক সরকার একটা ব্যবস্থাপনা এবং সুপ্রিম ল হচ্ছে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে এতদিনের মানুষের যে আকাঙ্ক্ষা, লক্ষ্য, সেটা বাস্তবায়িত হবে কি হবে না, সেটা আসলে সবার চিন্তাভাবনা করার একটা বিষয়।